বহু আগে আপনার বাগদাদ শহরে এক চোর ছিল, ইরাকের বাগদাদে। সে আবার পরবর্তীতে মেয়র হয়েছে, বুঝছেন, বাগদাদের মেয়র হয়েছে। তো সে কি করত, মানুষের মুরগি চুরি করে নিয়ে আসতো। চুরি করে এনেই সে তার গ্রুপকে রান্নাবাড়া করার জন্য দিত, আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে চিল্লাচিল্লি করতো যে মুরগি চুরি হয়েছে, মুরগি চোর ধরো, মুরগি চুরি হয়েছে, মুরগি চোর ধরো। এরকম একটা পরিবেশ ক্রিয়েট করত। এরপরে কারোর গাছের, বাগদাদে কিন্তু প্রচুর আঙ্গুর হয়, আঙ্গুর, ঠিক আছে। তো কারোর গাছে বাগান থেকে প্রচুর আঙ্গুর চুরি করে নিয়ে আসলো। এরপরে সে চিল্লানো শুরু করে দিল যে হ্যাঁ, আঙ্গুর চুরি হয়েছে, আঙ্গুর চুরি হয়েছে, চোর ধরো, আঙ্গুর চুরি হয়েছে, চোর ধরো। পরবর্তীতে সে, এই লোকটা হলো প্রেসিডেন্ট সাদ্দামের নাম শুনেছেন? সাদ্দামের মামা ইজ্জত ইব্রাহিম, তার আসল নাম হলো ইজ্জত ইব্রাহিম। প্রেসিডেন্ট সাদ্দামের একটা বই আছে, দ্য থিফ অফ বাগদাদ। এবং এই লোক পরবর্তীতে, থিফ অফ বাগদাদ হইল আপনার দ্য অ্যানসাইন্ট স্টোরি, অর্থাৎ পুরাতন মানে রূপকথার গল্প। কিন্তু প্রেসিডেন্ট সাদ্দামের মামা যখন এই ইজ্জত ইব্রাহিম যখন বাগদাদের মেয়র হয়েছে, তখন সে এত বেশি চুরি করছে, তাকেও মানুষ থিফ অফ বাগদাদ বলে ডাকত। 1981 সালে সম্ভবত সাদ্দাম হোসেন, 79 সালে সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট। তো ইরাকের প্রেসিডেন্টকে মারার, হত্যার অভিযোগে তাকে জেলে নেওয়া হয়। এরপরে কিছুদিন পরে তার চলন বলনে, ইরাকে তখন শিক্ষিত লোকের হার কম, জেলের মধ্যে তার চলনে বলনে স্মার্টনেস, খুবই স্মার্ট লোক। তো পরবর্তীতে সরকার তাকে মুক্তি দেয়, তিনি আবার সেই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে জয়েন করেন। তো গুলজার ইব্রাহিম, তখন তার কোনো সন্তান ছিল না। তো গুলজার ইব্রাহিম মৃত্যুবরণ করলে ইরাকের সকল ক্ষমতা মাত্র 39 বছর বয়সে প্রেসিডেন্ট সাদ্দামের হাতে এসে পড়ে। প্রথমবারের মতো আরব কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আধুনিক একজন প্রেসিডেন্ট পেল। লাজুক প্রকৃতির, স্মার্ট, অত্যন্ত অনলস্পর্শী বক্তা, দেখতে অসাধারণ, উঁচা লম্বা চড়া, যার ওজন ছিল 94 কেজি, অর্থাৎ 284 পাউন্ড প্রায়। এরকম একজন মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন সবাই বিস্ময় বিমূঢ় হয়ে তাকায়। তখন সে প্রেসিডেন্ট হয়েই প্রথম যে সিদ্ধান্তটি নিয়েছিল, একজন খ্রিস্টানকে উপপ্রধানমন্ত্রী করেছে, যার নাম তারেক আজিজ। শেষ পর্যন্ত সে, তারে কিন্তু আমেরিকা ফাঁসি দেয় নাই, সে ওই যে খ্রিস্টান। আর তার মামাকে বাগদাদ শহরের মেয়র বানাইছে, তার মামাই হয়ে ওঠে থিফ অফ বাগদাদ। যাই হোক, এরকম সে, এই সাদ্দামের মামা এইভাবে বলতো, থিফ অফ বাগদাদ মানে চোর এসেছে, চোর ধরো। ঠিক বিএনপি কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, তারা অনলাইনে মানুষকে গালাগালি করবে, আর এরপরে নিজেরাই এসে অভিযোগ করবে। এইটার বিরুদ্ধে সাদেক কায়েম ডিবি অফিসে গিয়েছেন, সাধারণ ডায়েরি করেছেন, এবং যেই পেজগুলো থেকে নারীদেরকে স্লাট শেমিং করা হয়, মারাত্মকভাবে আক্রমণ, বিশ্রী নোংরা কথাবার্তা বলা হয়, সেগুলোকে চিহ্নিত করে ডিবি অফিসে দিয়ে এসেছেন। এখন ডিবির অ্যাকশন কি হবে, অচিরেই আমরা সেটা কিন্তু দেখতে পাবো, ডিবি কি অ্যাকশন নেয়। আবার ডিবির কর্মকাণ্ড সাদেক কায়েম কিন্তু অবজার্ভ করবে। তবে সাদেক কায়েমের এই কাজে কিন্তু বিএনপির ভিতরে তোলপাড় হচ্ছে, ছাত্রদলের ভিতরে মারাত্মকভাবে তোলপাড় হচ্ছে। তো বিপি সাদেক কায়েম যে পদক্ষেপটি নিয়েছেন, এই পদক্ষেপটি স্পর্শকাতর, কঠিন। একদিক দিয়ে আপনি বলতে পারেন, এই যে গালাগালি করে, এটা বলতে পারেন আপনি বাক স্বাধীনতা, আবার হ্যারাসমেন্ট বলতে পারেন, স্লাশ শেমিং বলতে পারেন, দুটেই আপনি। হ্যাঁ, এখন বাক স্বাধীনতার অধিকার আপনার কতটুকু, সেটি দেখার বিষয়। তো এই যে কিছু এক্সাম্পল হইল মারাত্মক, এই যে আপনি বুঝতে পারেন, নট অনলি এ অ্যাক্টিভিস্ট অফ বিএনপি, নট এ ফিল্ড অ্যাক্টিভিস্ট অফ বিএনপি, বিএনপির মারাত্মকভাবে পদধারী এনটিভির সাংবাদিক
এনায়েত খন্দকার, সে এই যে ঢাকা ইউনিভার্সিটির টিচার শেহরিন মোনামিকের সাথে সাদেক কায়েমের ফেক এআই নির্মিত একটি ছবি দিয়ে বিশ্রী কর্মকাণ্ড ছড়িয়েছে। আপনি বুঝতে পারেন কত নোংরা কাজ করেছে একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, পরিচিত সাংবাদিক, একটা মিথ্যা এভাবে ছড়িয়েছে। এরপরে আপনার এই যে আব্দুল আলী, সম্ভবত মিরেশরাইয়ের বিএনপির কর্মী, মানে সে মিতু, ডাক্তার মিতুকে, এনসিপির নেত্রী, বলছে সিল মারো ভাই, সিল মারো, ভোটের সিল মারবে কোথায়? মিতুকে বিশ্রীভাবে কথা বলেছে। মিতু আবার এটার জবাব দিয়েছে, ঠিক আছে, তারেক রহমানের মেয়ে এবং খালেদা জিয়াকে নিয়ে। এখন বুঝেন কোনটাকে আপনি অসম্মানিত বলবেন। যদি আপনাকে অভিযোগ করতে হয় দুইটার বিরুদ্ধেই করতে হবে, আর নইলে চুপ থাকতে হবে, ঠিক আছে। কিন্তু দেখেন বিএনপি এখন আবার মিতুকে ধরছে, মিতু খালেদা জিয়াকে, তারেক রহমানের মেয়েকে অপমান করছে। কিন্তু মিতুকে যে অপমান করছে, মিতু কি মানুষ না? মিতু তো মানুষ, এদেশের নাগরিক। আপনি তাকে অপমান করতে পারবেন? আপনি কাউকে অপমান করতে পারেন না। তো এই যে ঠিক থিফ অফ বাগদাদের মতোই আপনার এই বিএনপি স্লাট শেমিং করে, নিজেরা অপরাধ করবে, অপরাধ করলে আবার টক শোতে এনে জিজ্ঞেস করবে উল্টা আরেকজনকে, ঠিক আছে, ফ্রড করে নিজের। এই কাজটা বেশিরভাগ করে এই নিকোল, আর হইলো এই আরেকটা আছে যে বিএনপি টাইপের, নিকোল তো আওয়ামী লীগ, এই কাজী জেসিন, সে জানে কিভাবে স্লাট শেমিং করে, মানে হ্যারাসমেন্ট করে, বুলিং করে, জেনে শুনে সে ওই তাদেরকে প্রশ্ন করে না, সে প্রশ্ন করে কাকে? এনসিপির নেতৃবৃন্দকে করবে, সে জামায়াতের নেতৃবৃন্দকে করবে, শিবিরের নেতৃবৃন্দকে করবে, বিএনপির লোকদেরকে কিন্তু সে প্রশ্ন করে না। এই ফ্যাক্টর তাড়াবে কিভাবে? তো এই সাদেক কায়েমের এই কাজটি তো বিএনপিকে নাড়িয়ে দিয়েছে। এই সরকারের সময় সম্ভবত এই ধরনের মামলা এই প্রথম। সাদেক কায়েমের এই পদক্ষেপ কতটুকু কার্যকর হয় সেটি দেখার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। বিএনপি যেভাবে অন্যদেরকে আক্রমণ করে, ধরেন মাহমুদা মিতু, সাদেক কায়েম, ইভেন কি আপনার তাসনিয়া জেরিন, ডাক্তার জেরিনকে যে বিশ্রী ভাষায় স্লেমিং করা হয়েছে, এটা আপনি অবাক হয়ে যাবেন। আবার সেটা নিয়ে কালের কণ্ঠ ফটোকাট করেছে। তারেক রহমান পর্যন্ত কিন্তু এটা পৌঁছে যাচ্ছে। তো বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে অফুরন্ত সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে বলেই সেদিকে যাচ্ছে না, কিন্তু অন্যদেরকে তো আর ছেড়ে দিবে না, তাই না? সুতরাং বিএনপির এই কারণে কম্পন হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।